চারিদিকে টাটা সিয়েরা এসে গেছে। আপনি ফেসবুক খুলুন, টাটা সিয়েরার অ্যাড দেখতে পাবেন। আপনি ইউটিউবে অটোমোবাইল কন্টেন্ট ক্রিয়েটারের কোনো একটা ভিডিও চালু করুন, সেই ভিডিওটা চালু হওয়ার আগে টাটা সিয়েরার অ্যাড দেখাবে। পুরনো একটা সিয়েরা গাড়ি ঘাসের ওপর দিয়ে ছুটছে, যেই একটা ঘোড়াকে ওভারটেক করলো, নতুন টাটা সিয়েরা দেখিয়ে দেওয়া হচ্ছে। আবার আরেকটা অ্যাড দেখানো হচ্ছে এরকম যে ড্রোন শট দেখানো হচ্ছে হলুদ সিয়েরাটাকে, আবার সেই অ্যাডেই দেখানো হচ্ছে যে দুটো জেব্রা দাঁড়িয়ে আছে। তো এরকম বিভিন্ন রকমভাবে মার্কেটিং ক্যাম্পেন করে টাটা মোটরস টাটা সিয়েরাটাকে লঞ্চ করতে চলেছে। ইনফ্যাক্ট অটোমোবাইল যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারা টাটা সিয়েরা সম্পর্কে নতুন যখন কোনো ইনফরমেশান পাচ্ছেন তখন নতুন একটা ভিডিও করে দিচ্ছেন। এরকম দেখা গেছে যে একটাই ইউটিউবার টাটা সিয়েরা সম্পর্কে মাল্টিপল নাম্বার অফ ভিডিও বানিয়েছেন, এবং বানাবেই না কেন, কারণ টাটা সিয়েরা হচ্ছে একটা ইমোশন, টাটা সিয়েরা হচ্ছে একটা সেন্টিমেন্ট মানুষের। 1991 সালে যে গাড়িটা লঞ্চ করেছিল সেই গাড়িটা একসময় তো ডিসকন্টিনিউ হয়ে যায়, কিন্তু 34 বছর বাদে সেই গাড়িটা আবার লঞ্চ করেছে, সুতরাং একটা ইমোশন তো কাজ করবেই। আর মিস্টার মার্টিন উলহারিক, যিনি হচ্ছেন চিফ ডিজাইন অফিসার অফ টাটা মোটরস, উনি একটা ইন্টারভিউতে এরকম বলছেন, আমার কাছে 3টে স্টুডিও আছে, কিন্তু 3টে স্টুডিওর মধ্যে আমি ইন্ডিয়ান স্টুডিও যেটা আছে সেটাকেই টাটা সিয়েরা ডিজাইন করার জন্য বেছে নিয়েছি, কারণ ইন্ডিয়ান যে স্টুডিওটা আছে তাতে ইন্ডিয়ানরা আছে। এবার ইন্ডিয়ানরা যখন এটাকে ডিজাইন করবেন পরবর্তীকালে তারা বলতে পারবেন যে ইন্ডিয়ানরাই টাটা সিয়েরা ডিজাইন করেছে, অর্থাৎ ইন্ডিয়ান ডিজাইন অ্যাট গ্লোবাল লেভেল। তো সেই জন্যই টাটা সিয়েরা গাড়িটাকে ইন্ডিয়াতে ডিজাইন করা হয়েছে, এরকমই একটা ইন্টারভিউতে জানিয়েছেন। এবার এই গাড়িটা 25শে নভেম্বর 2025-এ লঞ্চ ইভেন্ট হয়েছিল। এবার যখন লঞ্চ ইভেন্ট হয়েছিল তখন বেস মডেল যেটা আছে সেটার এক্স শোরুম প্রাইসটা রিভিল করে দেওয়া হয়েছিল 11,49,000 টাকার মতো। এবার এই 11,49,000 টাকা এক্স শোরুম প্রাইসে যে মডেলটা আসছে তাতে প্রচুর পরিমাণে ফিচার্স আসছে, যেমন এলইডি হেডলাইট, এলইডি টেল ল্যাম্প, রিয়ার এসি ভেন্টস। ইনফ্যাক্ট এদের যে হেডলাইটটা আসছে সেটা হচ্ছে স্লিমেস্ট হেডলাইট, ইলেকট্রনিক পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড, পুশ বাটন স্টার্ট স্টপ, অল হুইল ডিস্ক ব্রেক, টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক স্টিয়ারিং। ইনফ্যাক্ট এদের বেসের ওপরে যে মডেলগুলো আছে তাতে শোনা যাচ্ছে যে রিক্লাইনিং সিট, ব্যাক সিট আসবে। 4 মিটারের বড় সেগমেন্টের যে এসইউভি টাইপের গাড়িগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড় প্যানোরামিক সানরুফ এই গাড়িতে আসবে। এদের যে ওপরের মডেলগুলো আছে তাতে 19 ইঞ্চি টায়ার আসবে, 13 স্পিকারওয়ালা সারাউন্ড মিউজিক সিস্টেম আসবে। এছাড়া এদের যে হেডলাইটটা আছে সেই হেডলাইটটা যখন রাস্তায় নাইট ড্রাইভ করবেন তখন যত স্পিডে চালাতে থাকবেন তত দূরে গিয়ে এটা পড়তে থাকবে, যত স্পিড কমাতে থাকবেন তত হেডলাইটটা আবার কাছাকাছি চলে আসবে। তো এরকম একটা হেডলাইটের ফিচারও থাকবে বলে শোনা যাচ্ছে। এই সমস্ত ফিচার্সগুলো সম্পর্কে তো আপনি জানলেন, তো তারপরে আপনার কি গাড়িটা কেনা উচিত নাকি কেনা উচিত নয়, আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা থাকবে। এবার প্রথমেই যেটা বলা উচিত সেটা হচ্ছে যে পুরনো সিয়েরার সাথে এরা কীরকমভাবে রিলেট করছে দেখুন, মানে এদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া উচিত। সেটা হচ্ছে এরা বিভিন্ন রকম অটোমোবাইল ইউটিউবাররা যখন কোনো ইন্টারভিউ দিতে আসছেন তারা বলছেন যে আমরা অনেক ছোটোবেলায় এই গাড়িটাকে দেখতাম যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বাবার হাত ধরে যেতাম, তখন আমার কেনার সামর্থ্য ছিল না, কিন্তু এখন যে পজিশানে এসেছি তাতে টাটা সিয়েরাটা ডেফিনেটলি আমি কিনতে পারি বা কিনবো বলে ঠিক করেছি। ইনফ্যাক্ট টাটা সিয়েরার যে লঞ্চ ইভেন্টটা ছিল তাতেও কিন্তু এরকম বলা হচ্ছে যে আমরা ছোটোবেলায় টাটা সিয়েরা দেখেছি, তখন রাস্তায় যেতে দেখেছি, সেই গাড়ি আজকে আবার রিলঞ্চ হচ্ছে, একটা সেন্টিমেন্ট কাজ করছে, একটা ইমোশন কাজ করছে, সেই জন্য টাটা সিয়েরাটা কেনা উচিত। সুতরাং টাটা মোটরস টাটা সিয়েরার জন্য কাকে টার্গেট করছে না, এমন একটা জেনারেশনকে যারা ছোটোবেলায় সিয়েরা গাড়িটাকে রাস্তায় ঘুরতে দেখেছে বা সিয়েরা গাড়িতে কখনো চড়েছে, কিন্তু সেই সিয়েরা গাড়িটা তার নিজেদের ছিল না, এখন তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে গেছে এবং টাটা সিয়েরা গাড়িটা কেনার মতো সামর্থ্য আছে, সেই সমস্ত কাস্টমারকে টাটা মোটরস টার্গেট করছে। অর্থাৎ এটা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং। এবার ইনডাইরেক্ট মার্কেটিং কাদেরকে করছে, যে এই যে 40 বছর বা তার আশেপাশে যে সমস্ত লোকগুলো যারা ছোটোবেলায় টাটা সিয়েরা দেখেছে তারা টাটা সিয়েরা গাড়িটা হয়তো কিনবে বা কিনতে চাইবে বা ইচ্ছে প্রকাশ করবে। এবার তাদেরকে দেখে যে ইউথ জেনারেশন আছে তারা মনে করবে যে আরে বাবা, এত বছর বয়সে গিয়ে যে লোকগুলো টাটা সিয়েরা কেনার কথা ভাবছে সেই টাকাটা আমার কাছে আছে ইউথ জেনারেশনের কাছে, কারণ তারা হয়তো বড় চাকরি করেন। এবার তারাও ভাবছে যে ওরা যখন কিনতে পারছে আমরাও কিনতে পারবো। সুতরাং এটা হচ্ছে ইনডিরেক্ট মার্কেটিং। মানে একটু বয়স্ক লোকের থেকে উদ্বুদ্ধ হয়ে টাটা সিয়েরাটা তারাও কিনতে পারে বলে একটা
পসিবিলিটি তৈরি হচ্ছে। সুতরাং এইভাবে টাটা সিয়েরা কভার করছে অনেকটা বড় সেগমেন্টকে। ইনফ্যাক্ট যারা বয়স হয়ে গেছে, যারা কোনো না কোনো সময় টাটা সিয়েরা কেনার স্বপ্ন দেখেছিল কিন্তু তাদের বয়স হয়ে গেছে এখন, তারা টাটা সিয়েরা কিনতে পারেনি তখন, তারাও এখন হয়তো ভাববে যে আমরা টাটা সিয়েরা কিনবো, আমার যে স্বপ্নটা আছে সেটা পূরণ করব। তবে সেই সেগমেন্টের লোক কিন্তু খুব কম, কিন্তু তা সত্ত্বেও টাটা সিয়েরা কিন্তু তাদেরকেও টার্গেট করছে। টার্গেট কাস্টমার বুঝে গেলেন। এবার হচ্ছে কি, টাটা সিয়েরা যে পুরনো গাড়িটা আছে সেটার সাথে এর মিল কি আছে? ততটাই মিল আছে যতটা আলুর সাথে শাকালুর মিল আছে। পুরনো যে টাটা সিয়েরাটা ছিল সেটা হচ্ছে 3 ডোর এসইউভি, আর নতুন যে টাটা সিয়েরাটা সেটা হচ্ছে 5 ডোর এসইউভি টাইপের একটা গাড়ি। ইনফ্যাক্ট এটা এসইউভি না, এসইউভি টাইপের দেখতে একটা গাড়ি। ইনফ্যাক্ট বলে রাখা দরকার যে পুরনো যে টাটা সিয়েরাটা সেটা ছিল রিয়ার হুইল ড্রাইভ, এটা হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ। আর নতুন যে টাটা সিয়েরা আছে তাতে ইন্টেরিয়ার্সের দিকে যদি যান তাহলে দেখবেন যে তাতে অনেক অ্যাডভান্স ফিচার্স আছে। ফ্লোটিং আর্মরেস্ট আছে উইথ এক্সট্রা স্পেস, এক্সট্রা ফাংশনালিটি অ্যান্ড অ্যাডভান্স ফিচার্স। পরতে পরতে যে সমস্ত মডার্ন ফিচার্সগুলো আছে সেটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু নতুন টাটা সিয়েরার মধ্যে আছে, যেটা ওল্ড টাটা সিয়েরায় ছিল না। সুতরাং এইখানে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। মানুষ ভাবছে যে টাটা সিয়েরা পুরনো টাইপের হবে, কিন্তু পুরনো নয়। ওরা যখন নতুন গাড়ি দেখতে যাচ্ছে তখন দেখছে ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট মডেল অল টুগেদার। সুতরাং এটাও একটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি যে নতুন গাড়িটা নতুনভাবে এসছে। এবার আপনার মনে যে প্রশ্নটা জাগতে পারে সেটা হচ্ছে যে নতুন যে টাটা সিয়েরাটা আছে সেটা আদপে কি পুরনো টাটা সিয়েরার সাইজের সাথে মেলে বা ডাইমেনশনসের সাথে মেলে? সুতরাং এবার দেখে নেওয়া যাক। পুরনো যে টাটা সিয়েরাটা ছিল সেটার লেন্থ হচ্ছে 4400 মিলিমিটার, নতুন যে টাটা সিয়েরাটা সেটা 4340 মিলিমিটার, অর্থাৎ 60 মিলিমিটারের মতো লেন্থ কম নতুন টাটা সিয়েরার। আবার যদি আপনি হুইথ দেখেন তাহলে পুরনো যে টাটা সিয়েরা সেটার হুইথ ছিল 1730 মিলিমিটার, নতুনটার হচ্ছে 1841 মিলিমিটার, অর্থাৎ 111 মিলিমিটারের মতো হুইথ বেশি নতুন টাটা সিয়েরার। হাইটের ক্ষেত্রে পুরনো টাটা সিয়েরাটা ছিল 1770 মিলিমিটার, নতুন টাটা সিয়েরাটা হচ্ছে 1715 মিলিমিটার, অর্থাৎ 55 মিলিমিটারের মতো হাইট কম নতুন টাটা সিয়েরারটার। এবার হুইল বেসে চলে আসি। পুরনো যে টাটা সিয়েরাটা ছিল সেটার হুইল বেস হচ্ছে 2400 মিলিমিটার, নতুন যে টাটা সিয়েরাটা সেটার হুইল বেস হচ্ছে 2730 মিলিমিটার, অর্থাৎ 330 মিলিমিটারের মতো হুইল বেস বেশি। অর্থাৎ ভেতরে বসলে প্রচুর পরিমাণে লেগ স্পেস পাওয়া যাবে। ইনফ্যাক্ট দেখা গেছে 316 মিলিমিটারের মতো লেগ স্পেস রয়েছে। আপনি যদি বুট স্পেস দেখেন তাহলে দেখবেন যে 622 লিটারের মতো বুট স্পেস রয়েছে, অর্থাৎ দুটো লাশ শোয়ানো যাবে। আর আপনি যদি সেকেন্ড রোটাকে ফোল্ড করে দেন তাহলে 1257 লিটারের মতো বুট স্পেস এখানে হয়ে যাবে, অর্থাৎ চারটে লাশ শুইয়ে নিয়ে যাওয়া যাবে। তো বুট স্পেস প্রচুর পরিমাণে আছে। সুতরাং এটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে প্রচুর পরিমাণে বুট স্পেস প্রোভাইড করা হয়েছে নতুন টাটা সিয়েরা গাড়িতে। এবার চলে আসি এদের কি কি ইঞ্জিন অপশান আসছে। 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড রেভেট্রন পেট্রোল ইঞ্জিন আছে, যেটা 105 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 6000 আরপিএমে, আর 145 নিউটন মিটার টর্ক জেনারেট করে 2100 আরপিএমে। এদের 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আছে আর 7 স্পিড ডিসিএ আসছে। এবার আপনারা বলবেন যে আরে বাবা, এই যে 105 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করছে এটা কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় অনেকটা কম, কিন্তু আপনাকে টর্কের ফিগারটা দেখতে হবে। মানে 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড যে পেট্রোল ইঞ্জিনটার কথা বলছি, যেটা 145 নিউটন মিটার টর্ক জেনারেট করে, সেটা কিন্তু মাত্র 2100 আরপিএমেই সেই টর্কটা জেনারেট করে ফেলছে। সুতরাং 1.5 লিটার ন্যাচারালি এক্সপিরেটেড ইঞ্জিনটা যদি পাওয়ারের দিক থেকে কম মনে করেন তাহলে কিন্তু খুব একটা কম নয়, কারণ এর নিউটন মিটার বা টর্কটা বেশি। সুতরাং আপনার গাড়ি চালাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু মাইলেজটা কত পাচ্ছেন সেটাও জানা দরকার। বিভিন্ন লোক যখন রোড টেস্ট করবেন তখন আপনি জানতে পারবেন যে আলটিমেটলি কত মাইলেজ দিচ্ছে। এছাড়া এদের 1.5 লিটারের টার্বো পেট্রোল হাইপারিয়ান ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 158 বিএইচপি পাওয়ার জেনারেট করে 5000 আরপিএমে, আর 255 নিউটন মিটার টর্ক জেনারেট করে ম্যাক্সিমাম 1750 থেকে 4000 আরপিএমে। এটা 6 স্পিড অটোমেটিক অপশানে অ্যাভেলেবেল হয়। এছাড়া এদের 1.5 লিটারের ক্রায়োটেক ডিজেল ইঞ্জিন আছে, যেটা 116 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 4000 আরপিএমে, আর ম্যাক্সিমাম 260 নিউটন মিটার টর্ক জেনারেট করে 1500 থেকে 2750 আরপিএমে। এটা অবশ্য 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রেই
প্রযোজ্য। এবার যখন 6 স্পিডের অটোমেটিক ট্রান্সমিশন এসে যাচ্ছে তখন এদের পাওয়ারটা তো সমান থাকছে 116 বিএইচপির মতো 4000 আরপিএমে, কিন্তু এদের টর্কটা বেড়ে যায় 280 নিউটন মিটার 1500 থেকে 2750 আরপিএমের মধ্যে। আপনার মনে হবে যে কোন গাড়িটা ছেড়ে কোন গাড়িটা নেব। 3টে গাড়ি আপনার যদি মনে হয় যে বাজেটের মধ্যে আছে তাহলে টেস্ট ড্রাইভ করা উচিত। এখনও অবধি এদের প্রাইস তো রিভিল হয়নি, প্রাইস এলে তারপর আপনি প্রত্যেকটা গাড়ি চালিয়ে আপনার বাজেটের মধ্যে যে কটা গাড়ি চালাবার ইচ্ছে সে কটা গাড়ি চালিয়ে টেস্ট করে নিতে পারেন। এবার আপনাকে খুব বেশি কনফিউজ হতে হবে না। টাটা নেক্সনে যেমন 100-র বেশি ভেরিয়েন্ট আছে, এতে কিন্তু অতগুলো ভেরিয়েন্টও আসবে না, 7খানা ভেরিয়েন্ট আসবে। স্মার্ট প্লাস, পিওর, পিওর প্লাস, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার প্লাস, অ্যাকমপ্লিশড প্লাস। এদের যে অ্যাডভেঞ্চার ভেরিয়েন্টটা আছে সেখান থেকেই কিন্তু টার্বো পেট্রোলের ভেরিয়েন্টটা শুরু হয়ে যাবে। এবার এই গাড়িগুলো রোড টেস্ট করার পরই আপনি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে গাড়িটা আপনার নেওয়া উচিত কি নেওয়া উচিত না। এবার লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে সেফটি। এবার সেফটির পয়েন্টটাই কিন্তু আপনি একদম শিওর যে এটা 5 স্টার সেফটি রেটিং প্রোভাইড করবে এটা বলে, কিন্তু আমার সেটা মনে হয়নি। এই জন্যই মনে হয়নি কারণ এদের যে ক্র্যাশ টেস্টটা হয়েছে আপনারা দেখে থাকবেন যে এদের লঞ্চ ইভেন্টে 2টো গাড়িতে কলিশন করানো হয়েছে, যদিও হেড অন কলিশন নয়, সম্ভবত এটা 50-50 কলিশন করানো হয়েছে, মানে সামনাসামনি 2টো গাড়িকে ধাক্কা লাগানো হয়নি, একটু আড়াআড়ি করে, মানে সামনে কিছুটা পোর্শন একটা টাটা সিয়েরার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, আরেকটা টাটা সিয়েরা গাড়ি যখন এসে ধাক্কা মারছে তখন এরকমভাবে ধাক্কা মারছে। এই দিকে টাটা সিয়েরার এই জায়গাটা বেঁচে যাচ্ছে আর এই দিক থেকে আসা টাটা সিয়েরার এই জায়গাটা বেঁচে যাচ্ছে। সুতরাং হেড অন কলিশন নয়, কিন্তু এই কলিশন হওয়ার পরেও যে জিনিসটা দেখা গেছে যে এদের যে দরজাটা আছে সেটা ইনট্যাক্ট আছে, এবং দরজাটা ইনট্যাক্ট থাকার জন্যে প্যাসেঞ্জার, যে সমস্ত প্যাসেঞ্জারগুলো ভেতরে ছিল সেই সমস্ত প্যাসেঞ্জারগুলোকে বার করতে কোনো অসুবিধে হয়নি, মানে যে ডামিগুলো ছিল সেগুলোকে বার করতে কোনো অসুবিধে হয়নি। এছাড়া এদের যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি আছে সেটা ফার্ম ছিল, ফুয়েল সিস্টেমটা সিল্ড ছিল। এবার এখানে বলে রাখা দরকার, 2টো গাড়ি যখন একে অপরের সাথে ধাক্কা মেরেছে এরকমভাবে তখন কিন্তু 2টো গাড়িরই স্পিড 50 কিলোমিটার পার আওয়ার ছিল, ঠিক আছে। এবার আমরা যে ভারত এনসিএপি বা গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টগুলো দেখি তাতে যে ফ্রন্টাল ব্যারিয়ার ডিফর্মেবল ক্র্যাশ টেস্টটা থাকে সেটা 64 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা এসে একটা ডিফর্মেবল ব্যারিয়ার থাকে তাতে এসে ধাক্কা মারে, তাই তো। এবার এই যে ধাক্কা মারছে তাতে গাড়িটার কিন্তু 40%কে ড্যামেজ করানো হয়, মানে গাড়ির যে সামনের অংশ আছে তার 40%টা এই ডিফর্মেবল ব্যারিয়ারে গিয়ে ধাক্কা মারে। এবার ধাক্কা মারার পরে ভেতরে দেখা হয় যে প্যাসেঞ্জারের কতটা ক্ষতি হয়েছে না হয়েছে। এই যে ইম্প্যাক্টটা সেটা হচ্ছে এই 50 কিলোমিটার পার আওয়ারের যে ধাক্কাটা মারা হয়েছে, যেটা 2টো টাটা সিয়েরার মধ্যে করানো হয়েছে, তার থেকে কিন্তু সিভিয়ার ইম্প্যাক্ট। কেন সিভিয়ার ইম্প্যাক্ট সেটাও বলি, কারণ একটা তুলনা হয়েছিল অনেককাল আগে, তাতে বলা হয়েছিল যে 56 কিলোমিটার পার আওয়ার বেগে 2টো গাড়ি যদি হেড অন কলিশন করে, হেড অন কলিশন করলে যে ইম্প্যাক্টটা হবে তার থেকে 64 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 40% পার্শিয়াল ইম্প্যাক্ট করানো হয় ডিফর্মেবল ব্যারিয়ারের সাথে, সেই ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি সিভিয়ার হয়। সেই জন্য ডিফর্মেবল ব্যারিয়ার টেস্টের ক্ষেত্রে 64 কিলোমিটার পার আওয়ার বেগেতেই টেস্টটা করানো হয়, 56 কিলোমিটার পার আওয়ার বেগে 2টো গাড়ির হেড অন কলিশন করানো হয় না, কারণ এর সিভিয়ারিটি কম, এর ইম্প্যাক্টও কম হয়। তো যেখানে 56 কিলোমিটার পার আওয়ার মুখোমুখি সংঘর্ষেই ইনফ্যাক্ট কম হচ্ছে, সেখানে 50 কিলোমিটার পার আওয়ারে এই যে আধা আধি ধাক্কা মারানো হচ্ছে সেটার ইম্প্যাক্ট তো আরও কম হবে। সুতরাং এটা মানে মোটেই স্যাঙ্গুইন হওয়া যাচ্ছে না যে টাটা সিয়েরা গাড়িটা যদি ভারত এনসিএপি বা গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট করানো হয় তাহলে সেটা 5 স্টার রেটিং পাবে বলে পেতে পারে, কারণ টাটা সবসময় সেফটির দিকে সবথেকে বেশি নজর রাখে। সুতরাং এটাকে যদি গ্লোবাল এনসিএপি বা ভারত এনসিএপিতে পাঠানো হয় তাহলে হয়তো 5 স্টার রেটিং পেয়ে যেতে পারে, কিন্তু এই ধাক্কাটা মারিয়ে এবং ভেতরে প্যাসেঞ্জার সেফ আছে এটা বলিয়ে এটা আপনি শিওর হতে পারবেন না যে এটা 5 স্টার রেটিংই পাবে ভারত এনসিএপিতে বা গ্লোবাল এনসিএপিতে। সুতরাং আজকের ভিডিওতে এটুকুনি বলা ছিল, কারণ এই ইনফরমেশনগুলো আপনাদের জানানো দরকার। মার্কেটিং বিভিন্ন রকমভাবে করে থাকতে পারে কোম্পানি, কিন্তু সেই মার্কেটিংয়ের রেসপেক্টে লজিক্যাল ইন্টারপ্রিটেশনও একটা থাকা দরকার। তো সেটাই আজকে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।